প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। রোটারি স্কুল অ্যান্ড কলেজে অধ্যয়নরত দশম শ্রেণীর শিক্ষার্থী সবাইকে আজকের ক্লাসের শুভেচ্ছা, অভিনন্দন। আশা করি যে তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থান করছো। সবাই যে নিয়মকানুনগুলো মেনে চললে তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, সেই কাজগুলো মেনটেন করে সবসময় চলবে। বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে, দূরত্ব বজায় রেখে চলবে। আসলে তোমাদের দীর্ঘদিন অনেক দিন এই বৈশ্বিক সমস্যা করোনা ভাইরাসের কারণে আমরা তোমাদের সাথে সরাসরি সম্পৃক্ত হতে পারিনি। শ্রেণীকক্ষে যে পাঠদান করার কথা ছিল সেটা আসলে হয়ে ওঠেনি। তোমরা আশা করি যে আমরা সারা বিশ্বই আল্লাহর রহমতে আমরা দ্রুত কাটিয়ে উঠতে পারবো এবং নতুন করে আমরা আবার সব শুরু করতে পারবো। তো তোমরা পাঠ থেকে আসলে অনেক দূরে যেন সরে না যাও, বিচ্ছিন্ন হয়ে না যাও, সেজন্য আমাদের এই অনলাইন ক্লাসের ব্যবস্থা। আমি আশা করব যে তোমরা সবাই রুটিন অনুযায়ী ক্লাসগুলো রেগুলার ধারাবাহিকতা মেনটেন করে দেখবে এবং ক্লাসের টাইমে ক্লাসে অ্যাটেন্ড করে বই খাতা নিয়ে বাসায় বই খাতা কলম হাতে নিয়ে বসবে। যখন যে ক্লাসটা তোমার হবে অবশ্যই সেই ক্লাসের যা যা প্রয়োজন তা নিয়ে বসবে, খাতায় লিখবে। শুধু ভিডিওটা দেখলে হবে না, দেখার পাশাপাশি তোমাকে খাতায় লিখতে হবে যে কাজটা তুমি ক্লাসেও করতে। কারণ শুধু শুনলে তোমার ব্রেনে বেশিক্ষণ স্থায়ী হবে না। যদি হাতে কলমে লেখা হয় তাহলে সেটা আরও বেশি দীর্ঘস্থায়ী হবে। যারা দশম শ্রেণীতে আছো তোমাদের পদার্থবিজ্ঞান ক্লাস, আমার সাথে আজকে পদার্থবিজ্ঞান ক্লাস হবে। তো যেহেতু গত বছর তোমাদের সিলেবাস বা বেশি অংশ করানো যায়নি, তোমার যে চ্যাপ্টার আছে তার মধ্যে আজকে তোমাদের নিয়ে শুরু হবে পঞ্চম অধ্যায়। আমি আশা করব যে তোমাদের সামনে সবার সামনে বই আছে, খাতা কলম নিয়ে তোমরা রেডি। তো তোমরা রুটিনটা যারা পাওনি তারা অবশ্যই দ্রুত রুটিনটা সংগ্রহ করবে। রুটিন অনুযায়ী কোন দিন কোন ক্লাস হবে সেটা তোমরা দেখে নিবে। রেকর্ড ক্লাস হবে বলে তুমি ফেলে রেখে যে একদিনে অনেকগুলো ক্লাস দেখবো বা লেটে দেখবো পরে দেখবো, এতে তুমি পিছিয়ে থাকবে। কারণ একসাথে অনেকগুলো হয়ে গেলে তখন তোমার জন্য দেখতেও কষ্ট হবে, সময় সাপেক্ষ ব্যাপার। তো যতদূর সম্ভব চেষ্টা করবে রুটিন অনুযায়ী যখন যেই টাইমে যেই ক্লাসটা তোমার দেখার কথা সেটা দেখে খাতা কলমে লিখে সেটা বাসায় অবশ্যই প্র্যাকটিস করবে। তো আমরা তাহলে পাঠ শুরু করি। দেখো তোমাদের টোটাল অধ্যায় আছে এখানে 14টা। তার মধ্যে তোমার ফিজিক্স বইটা তোমরা হাতে নাও এখনই নিয়ে দেখো। তোমার টোটাল 14টা অধ্যায় আছে বইয়ের মধ্যে। তার মধ্যে আমি কাজ ক্ষমতা শক্তি, তোমাদের পরের চ্যাপ্টার হচ্ছে পঞ্চম অধ্যায় পদার্থের অবস্থা এবং চাপ। এ নিয়ে তোমাদের আজকে আমার সাথে পাঠ হবে। তো পদার্থের অবস্থা এবং চাপ, তোমাদের প্রাথমিক কিছু ধারণা এই সম্পর্কে আছে যে পদার্থটা কি। পদার্থ বিভিন্ন রকম অবস্থার হয়, তোমরা জানো, ছোটো ক্লাস থেকে শিখে আসছো যে পদার্থ কঠিন হতে পারে, তরল হতে পারে, গ্যাসীয় হতে পারে, বিভিন্ন রকমের হতে পারে। চাপের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন পদার্থের ক্ষেত্রে বিভিন্ন রকমের চাপ প্রয়োগ করতে হয়। যদি কঠিন পদার্থ হয় আমাকে হয়তো বেশি চাপ দিতে হয়, বেশি বল প্রয়োগ করতে হয়। যদি তরল হয় তাহলে কিছুটা কম, বায়বীয় হলে আরও কম। তো এই পদার্থের অবস্থা সম্পর্কে তোমার প্রাথমিক কিছু ধারণা তোমরা আগেই পেয়েছো। তো এবং চাপ সম্পর্কে জানতে হলে তোমাকে আগের অংশ জানতে হবে যে বল কি, ক্ষেত্রফল কি। বল হলো কোনো কিছুতে আমি এমন একটা অবস্থা প্রয়োগ করব যাতে তার জায়গার পরিবর্তন হয়, মানে সরণ হয়। অর্থাৎ যেখানে ছিল একটা টেবিলকে যদি আমি এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে চাই তাহলে কি করব, এর মধ্যে আমাকে বল প্রয়োগ করতে হবে। বা তুমি বল প্রয়োগ করতে যেয়ে যদি কোথাও এমন কঠিন অংশ যেমন দেয়াল, তুমি এটা বল প্রয়োগ করেও সরাতে পারবে না, তার জন্য কি আরও বেশি বল প্রয়োগ করতে হবে। তো এর সাথে সম্পর্কিত হচ্ছে পদার্থের অবস্থা এবং চাপ। চাপের সাথে লাগবে বল এবং ক্ষেত্রফল। বল আর হচ্ছে ক্ষেত্রফল।
তোমরা জানো ক্ষেত্রফল হচ্ছে কি, যার দৈর্ঘ্য আছে প্রস্থ আছে, একটা স্পেস, একটা জায়গা। তো এই পদার্থের সাথে চাপের যে সম্পর্ক সেটা হলো চাপ সমান, চাপকে আমরা ইংলিশে বলি প্রেশার, চাপকে পি দিয়ে প্রকাশ করা হয় বল বাই ক্ষেত্রফল। দেখো বল হচ্ছে চাপের সাথে বল হচ্ছে সমানুপাতিক, আর ক্ষেত্রফলের সাথে চাপ হচ্ছে ব্যস্ত অনুপাতিক। অর্থাৎ তোমার এখানে কোনো ক্ষেত্রফল যত বড় হবে, তুমি বল প্রয়োগ করলে সেই চাপের মানটা কেমন হবে। যেমনটা উদাহরণ দিচ্ছি, তোমার দেখো বইয়ের মধ্যে তুমি দেখতে পাচ্ছ একটা ছবি দেখো দেয়া আছে। সেই ছবিতে দেখা যাচ্ছে একজন ব্যক্তি একটা বড় পাথর বা বড় একটা কঠিন বস্তু তাকে সরানোর চেষ্টা করতেছে। প্রথমে যখন এক হাত দিয়ে জায়গাটাকে মানে বস্তুটাকে সরাতে চাইলো, তখন তাকে বেশি বল প্রয়োগ করতে হয়েছে। আর যখন 2 হাত দিল তখন ক্ষেত্রফল বেড়ে গেল। অর্থাৎ আমি যদি এখানে বল প্রয়োগ করি, মনে করো আমি এক হাতে যেই পরিমাণ জায়গা নিয়ে বল প্রয়োগ করলাম, হাত যদি আমি 2টা দেই, তাহলে 2 হাত দিয়ে জায়গা বেশি নিয়ে যখন বল প্রয়োগ করব, তখন চাপের মান কেমন হবে, আমার বলের মান ক্ষেত্রফল যদি বেড়ে যায় তখন আমার চাপের পরিমাণ অর্ধেক হয়ে যাবে। যদি ক্ষেত্রফলটা বড় হয় তাহলে চাপ হবে অর্ধেক। দেখো আমি এক হাত দিয়ে যখন চাপ প্রয়োগ করব, বল প্রয়োগ করব, তখন যে পরিমাণ চাপ পাবো, যখন ডাবল ক্ষেত্রফল দিয়ে বল প্রয়োগ করব তখন কিন্তু চাপের পরিমাণ আরও কমে যাবে। তুমি খেয়াল করো, তার মানে কি, ক্ষেত্রফল যত ছোট হবে চাপের পরিমাণ তত বড় হবে। তুমি একটা আলপিনকে যদি দেয়ালে ঢুকাতে চাও তখন কি করো, এর যে সূচালো প্রান্ত আছে, অর্থাৎ যেখানে ক্ষেত্রফল একেবারেই কম, সেটা এখানে দিয়ে তারপরে এখানে হাতুড়ি দিয়ে এখানে বাড়ি দাও। অর্থাৎ তোমার এখানে তখন বল কম প্রয়োগ করতে হয়, মানে কম জোরে দিলেই ওটা ভিতরে ঢুকে যায়, কারণ ক্ষেত্রফল কম। ক্ষেত্রফল যদি বেশি হয়, আমি যদি এই কাজ করি যে সেই পেরেকটাকে আমি উল্টিয়ে দিলাম, এই প্রান্ত না হয়ে এই প্রান্ত দিলাম, তখন হাতুড়ি দিয়ে বাড়ি দিলে কি হবে, এই জায়গাটা বাঁকা হয়ে যাবে, বা এখানে বেশি জোরে দিলে তারপরও ঢুকানো কষ্ট হয়ে যাবে। অর্থাৎ ক্ষেত্রফল যদি কম হয় তাহলে চাপের পরিমাণ বেড়ে যায়। অর্থাৎ এই যে প্রথমে আমি যখন পেরেকটা ঢুকানোর চেষ্টা করলাম, তখন এর মাথায় কি জায়গা কম জায়গা হলে বল অল্প বলে কি চাপ বেশি পাওয়া যাবে। আর যদি ক্ষেত্রফল হয়ে যায়, এই সূচালো মাথার চাইতে এই মাথার ক্ষেত্রফল কিন্তু বেশি, যদি ক্ষেত্রফল বেশি হয় তাহলে আমরা কম চাপ পাব। অর্থাৎ প্রথমে আমি যেই ক্ষেত্রফলের উপর যেই পরিমাণ চাপ পেয়েছি, যদি ক্ষেত্রফল বাড়িয়ে দেই তাহলে চাপের পরিমাণ কমে যাবে। কতটুকু কমবে, ক্ষেত্রফল যদি ডাবল করি চাপ হবে অর্ধেক, আর ক্ষেত্রফল যদি কমিয়ে দেই তাহলে চাপের পরিমাণ বেড়ে যাবে। আচ্ছা, তোমরা জানো বল হচ্ছে ফোর্স, একে এফ দিয়ে প্রকাশ করা হয়। ক্ষেত্রফল হচ্ছে এরিয়া, একে এ দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমরা পেলাম চাপ সমান বল বাই ক্ষেত্রফল। তোমরা জানো যে কোনো সংজ্ঞায়, যে কোনো ক্ষেত্রের পদার্থবিজ্ঞানে তোমার একটা মাত্রার সমীকরণ থাকে। ঠিক তেমনি আমাদের এখানে প্রেসার বা পিয়েরও মাত্রা সমীকরণ আছে। চাপের একক আমরা জানি, আমি শুরু থেকে আসি। আমরা চাপ পাবো কি, বলকে ক্ষেত্রফলের একক দিয়ে, বলের একককে ক্ষেত্রফলের একক দিয়ে ভাগ দিলে চাপের একককে পাবো। তো আমাদের বলের একক হচ্ছে নিউটন।
এটা জানো তোমরা, প্রথম দ্বিতীয় অধ্যায় তোমরা পেয়েছো যে বলের এককটা কি? বলের একক হচ্ছে নিউটন, আর ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার। আমরা কোনো জায়গার ক্ষেত্রফল যদি এমকেএস পদ্ধতিতে করতে চাই, তোমরা জানো পরিমাপের পদ্ধতি তিনটা, একটা হচ্ছে এমকেএস, একটা সিজিএস, একটা হচ্ছে এফপিএস। তার মধ্যে আমরা এমকেএস পদ্ধতিটাই সবচেয়ে বেশি ব্যবহার করি, এটা আন্তর্জাতিক পদ্ধতি। তো এখানে ক্ষেত্রফল মানে কি? মিটার স্কোয়ার অথবা সেন্টিমিটার স্কোয়ার। আমরা এখানে এমকেএস পদ্ধতিতে আমরা এখানে মিটার নিব। তার মানে কি হলো? নিউটন পার মিটার স্কোয়ার, চাপের একক। এটা নামকরণ করা হয় বিজ্ঞানীর নাম অনুসারে, সেটাকে বলা হয় প্যাসকেল। তাহলে নিউটন পার মিটার স্কোয়ার অথবা চাপের একক হচ্ছে প্যাসকেল, দুটোই আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, এটুকু তোমরা লিখে নাও যে চাপ, তাহলে চাপ কি? চাপ হচ্ছে বল বাই ক্ষেত্রফল। চাপের একক হচ্ছে প্যাসকেল বা নিউটন মিটার পার স্কোয়ার, অর্থাৎ নিউটনকে মিটার স্কোয়ার দিয়ে ভাগ দিলে আমরা চাপের একক পাবো। এটাকে সংক্ষেপে বলা হয় প্যাসকেল। এটাকে লেখা হয় পিএ, আর এর মাত্রা হচ্ছে ml ইনভার্স t ইনভার্স 2। তোমার কোনো সংজ্ঞা যখন ফিজিক্সে, বিজ্ঞানের কোনো সংজ্ঞা যখন চাইবে, তখন তুমি সংজ্ঞার সাথে অবশ্যই তার মাত্রা দিয়ে দিবে, এককটাও লিখে দিবে। সবাই লিখে নাও যে যা লেখা হলো। দেখো, আমরা জানি যে বল একটি কী রাশি? বল হলো ভেক্টর রাশি। আচ্ছা, বলের দিক আছে, আমরা কোন দিকে বল প্রয়োগ করলাম? এদিকে, সামনের দিকে এটার দিক আছে, কোন দিকে দিলাম, আর এই জন্য বল একটা ভেক্টর রাশি। কিন্তু চাপ, যে রেজাল্টটা পেলাম বলকে ক্ষেত্রফল দিয়ে ভাগ দিয়ে, তার কিন্তু কোনো দিক নেই, সেই কারণে চাপ হচ্ছে স্কেলার রাশি। তাহলে তোমাদের মনে রাখতে হবে যে চাপের যে অংশ আছে বল এবং ক্ষেত্রফল, তার মধ্যে বল ভেক্টর রাশি হলো, চাপ হচ্ছে স্কেলার রাশি। তোমার বইয়ে দেখবে এই পৃষ্ঠায় অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, যেটা তুমি পড়লে অনেক ব্যাখ্যা দেখলে বুঝতে পারবে। যে উদাহরণগুলো আমি বলছি প্যারেকের একটা বস্তুর, সেটা তুমি বইয়ের মধ্যে এক্সাম্পলগুলো দেওয়া আছে। আচ্ছা, আমার এখানে পি এর মান পেলাম কি? F/A। এখান থেকে আমি বলের মান বের করতে পারি যে বল F সমান PA, এত নিউটন। অর্থাৎ প্রেশারকে বা চাপকে যদি ক্ষেত্রফল দিয়ে গুণ দেই, তাহলে আমরা বলের মান পেয়ে যাব। তোমরা একটু কষ্ট করে লিখে ফেলো। এখন একটা গাণিতিক সমস্যা করাবো, যেটা তোমার বইয়ে দেওয়া আছে, কিন্তু আমি এখন বুঝিয়ে তারপরে তোমাকে করিয়ে দেব। প্রশ্নটা তোমরা লিখে নিবে যে আমরা ধরে নিচ্ছি তোমাদের কারো একজনের ওজন হচ্ছে 50 কেজি। ধরো তোমার ভর 50 কেজি। ওজন বের করতে হলে কী হবে? এটাকে জি দিয়ে গুণ করতে হবে। আর তোমার শরীরের
এক পাশের ক্ষেত্রফল 0.5, আমরা এখানে ইংলিশে লিখছি ডিজিটগুলো, মিটার স্কোয়ার, এবং তোমার দুই পায়ের তলার ক্ষেত্রফল হচ্ছে 0.03 মিটার স্কোয়ার। আচ্ছা, তাহলে তোমার ভর দেওয়া আছে, তোমার শরীরের একটা অংশের ক্ষেত্রফল দেওয়া আছে, আর হচ্ছে দুই পায়ের তলার ক্ষেত্রফল, অর্থাৎ আমরা দুই পায়ে ভর করে দাঁড়াই, তাই দুই পায়ের তলার ক্ষেত্রফল এখানে দেওয়া আছে। প্রশ্ন হলো তাহলে চিত হয়ে শুয়ে থাকলে আমরা যদি ফ্লোরে শুই বা মেঝেতে শুয়ে থাকি বা বিছানায়, তাহলে কত চাপ প্রয়োগ করতে হবে? এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, যদি আমি দুই পায়ের উপর ভর করে দাঁড়াই এবং দাঁড়িয়ে থাকলে চাপ কত হবে? দাঁড়িয়ে থাকলে চাপ কত হবে? আচ্ছা, প্রথমটা করার জন্য আমার উভয় ক্ষেত্রেই ওজন লাগবে, কারণ আমরা জানি যে বল হচ্ছে একটা বল, যে আকর্ষণ বল, ওজনও হচ্ছে, এখানে বল কাজ করে, যার কারণে ওজন বের করলে আমার এফ এর মান বের হয়ে যাবে। আমাদের চাপ জানি যে চাপের সূত্র হচ্ছে P সমান F/A, তাহলে ওজনের একক নিউটন, বলের একক হচ্ছে নিউটন। আমরা ভরকে ব্যবহার করে ওজন বের করব। তাহলে 1 নাম্বার যদি করতে চাই, উভয় ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, উভয় ক্ষেত্রে সমাধান শুরু, উভয় ক্ষেত্রেই হচ্ছে 50 কেজি ভরের ব্যক্তির ওজন হচ্ছে mg। আমাদেরকে m বলি যে বস্তুর বা ব্যক্তির ভর m সমান 50 কেজি, তাহলে ওজন কত হবে? 50 কে জি দিয়ে গুণ দিব 9.8 বা 9.8 নিউটন, তাহলে এটা হবে গুণ করলে 490 নিউটন। এখন 1 নম্বর যদি আমি করতে চাই যে শুয়ে থাকলে চাপ কত হবে, তাহলে আমরা কি পেলাম? বস্তুর ওজন পেয়ে গেলাম। শুয়ে থাকলে চিত হয়ে বস্তুর উপর বা ওই যে স্পেসের উপর বা মেঝের উপর ব্যক্তির চাপ হবে F/A। F হচ্ছে 490, আর আমাদের এখানে প্রশ্নে দেওয়া আছে যে ব্যক্তির এক পাশের ক্ষেত্রফল 0.5 মিটার স্কোয়ার, এটা নিউটন মিটার স্কোয়ার। আমরা কি লিখতে পারি সাইড নোট যে এখানে ব্যক্তির ওজন 90 নিউটন। এক পাশের ক্ষেত্রফল A1 সমান হচ্ছে, যেহেতু আমার দুটো ক্ষেত্রফল আছে, একটা নাম দিলাম A1, আমরা একটা নাম দিব A2, 0.5 মিটার স্কোয়ার। তাহলে আমি এখানে সেই সূত্র অ্যাপ্লাই করতে পারি। উভয় ক্ষেত্রে বল কিন্তু একই হবে।
A1 এর মান হচ্ছে 0.5, 490 হচ্ছে নিউটন, 0.5 মিটার স্কোয়ার। রেজাল্টটা হবে, তোমরা ক্যালকুলেটর চেপে মানটা বের করে দেখো, 980 প্যাসকেল। খাতায় লিখে ফেলবে সাথে সাথেই। আচ্ছা, দ্বিতীয় অংশ হচ্ছে আর পায়ের 2 পাতার ক্ষেত্রফল A2 সমান হচ্ছে 0.03 মিটার স্কোয়ার। F divided by A2। দেখো উভয় ক্ষেত্রেই F এর মান কিন্তু আমরা একটাই ব্যবহার করব, 490 নিউটন, আর A2 এর মান হচ্ছে 0.03 মিটার স্কোয়ার। তাহলে দেখো আমার এখানে রেজাল্টটা কত আসে। তুমি ক্যালকুলেটর চেপে দেখবে যে 16.33 নিউটন পার মিটার স্কোয়ার, অথবা আমরা লিখতে পারি এত প্যাসকেল। খেয়াল করো দুইটা মানের মধ্যে কোথায় কি পার্থক্য আছে। দেখো আমরা যখন ক্ষেত্রফল দেখলাম, প্রথম ক্ষেত্রফলের দিকে তাকাও, দুটোর মধ্যে কোনটা বড়? প্রথমটা বড়। ক্ষেত্রফল যখন বড় ছিল তখন কিন্তু চাপের মান যা এসেছে, ক্ষেত্রফল যখন ছোট হয়ে গেল, 0.03 কিন্তু এখানে ছোট, কারণ তোমরা জানো দশমিকের পরে যদি প্রথম অঙ্কটা বড় হয় তাহলে সে পুরাটাই বড়। অর্থাৎ এই যেহেতু পূর্ণ সংখ্যা এখানে দুটাতেই শূন্য আছে, 0.5, 0.03, তাহলে আমরা এখানে কি দেখতে পেলাম যে যখনই দেখলাম যে ক্ষেত্রফল বেশি তখন চাপের মান কম, আর ক্ষেত্রফল যখন কম ছিল তখন চাপের মান বড় আসে। তার মানে এই গাণিতিক সমস্যা থেকে তোমরা বুঝতে পারলে যে ক্ষেত্রফলের উপর কিন্তু এখানে কিছু ডিপেন্ড করতেছে। ক্ষেত্রফল যত ছোট হবে, অর্থাৎ আমরা যখন পেয়ারে ঢুকাবো, যত সুচালো হবে তত দ্রুত তাকে বল প্রয়োগ করলে চাপ বেশি পাওয়া যাবে এবং দ্রুত প্যারেকটা ঢুকে যাবে। আর যে ক্ষেত্রফল বড় হয় তাহলে কিন্তু আমরা সেই পরিমাণ চাপ পাবো না। তোমরা লিখে ফেলবে সাথে সাথে খাতায়। তোমাদের গাণিতিক সমস্যা দিয়ে অনেক সময় ব্যাখ্যা আসে যে এই অংশ থেকে তুমি দুইটা সমস্যা, গাণিতিক সমস্যার মধ্যে পার্থক্য করো বা দুইটা গাণিতিক সমস্যা ব্যাখ্যা করো। তখন তুমি কি লিখবা? যে আমরা সংজ্ঞা হতে পাই যে চাপ সমান বল বাই ক্ষেত্রফল। ক্ষেত্রফল যত বড় হবে চাপের মান তত ছোট হবে, আর ক্ষেত্রফল যত ছোট হবে চাপের মান তত বড় হবে। উভয় ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওজন, একই ওজনের দুজন ব্যক্তি, একজন ব্যক্তি সে যখন বড় ছিল তার এরিয়াটা বেশি অংশ জুড়ে ছিল তখন চাপের পরিমাণ কম ছিল, আর যখন কম অংশ নিয়ে সে ছিল বা কম ক্ষেত্রফলের ছিল তখন তার চাপের মান বড় আসছে। এটাই হচ্ছে এই ক্ষেত্রে এরকম তোমার পরীক্ষার মধ্যে গ নম্বরে গাণিতিক সমস্যা দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে গ নম্বরে গাণিতিক সমস্যাটা বা বিশ্লেষণ চায়। তাহলে তোমাকে আগে বুঝতে হবে যে দুইটা অংশ যা করলাম তার মধ্যে কি পার্থক্য, বা এখান থেকে আমরা কি পেতে পারি, এখান থেকে কোন অংশটা ক্লিয়ার হয়। তো শিক্ষার্থীরা, আজকে তোমাদের এই পর্যন্ত তোমাদের ক্লাস থাকবে এই চাপের সংজ্ঞা, চাপের একক, চাপের মাত্রা এবং চাপের ব্যাখ্যা, অর্থাৎ ক্ষেত্রফলের সাথে চাপের কি সম্পর্ক
গাণিতিক সমস্যা এখানে যেটা করালাম এটার গাণিতিক বিশ্লেষণটা তোমরা করবে। আর তোমাদের কিছু ক্লাস কয়েকদিন হলে আমরা ওই ক্লাসগুলোর উপর অ্যাসাইনমেন্ট দিব, সেগুলো তোমরা আমাদেরকে আবার লিখে যে প্রসেসটা তোমরা গত কয়েক মাস করেছিলে, 1 মাসের বেশি সময় ধরে ছিল, সেই কাজগুলো তোমাদের আবার করানো হবে। তো আশা করি সবাই খাতায় লিখবে এবং যে ক্লাসগুলো হবে ধারাবাহিকভাবে ক্লাসের সাথে থাকবে, আমাদের সাথে থাকবে। কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে সেখানে কমেন্ট করে দিবে। আর তোমরা যোগাযোগ রাখবে আমাদের সাথে, ফোনের মাধ্যমে যোগাযোগ রাখবে। আর যতটুকু হবে যে ক্লাসটাই হবে এটা সম্পূর্ণ বাসায় অবশ্যই প্র্যাকটিস করবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।